কোরিয়ান সংস্কৃতিতে ড্রাগন হলো শক্তিমত্তা, জ্ঞান, সাহসিকতা, সৌভাগ্যের প্রতীক। দ্রুত শিল্পায়ন ও জিডিপির পদ্ধতিতে উচ্চমান সংরক্ষণ করে পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া বর্তমানে উন্নত দেশের কাতারে অন্তর্ভুক্ত। দ্রুততম সময়ে আর্থিক দিক দিয়ে শীর্ষ অবস্থানের কারণে একে ড্রাগন অর্থনীতির দেশ হিসেবে নামকরণ করা হয়েছে। গত ৬০ বছরে দক্ষিণ কোরিয়ার কৃষিভিত্তিক অর্থনীতি থেকে প্রযুক্তিভিত্তিক অর্থনীতিতে পরিণত হয়েছে। একেবারে শূন্য অবস্থান থেকে এটি আজ বিশ্বের ১১তম শক্তিশালী অর্থনীতির দেশ। ঝাঁ চকচকে মেট্রো রেল কিংবা দর্শনীয় উড়াল সেতু, জনবান্ধব পাবলিক যোগাযোগ ব্যবস্থা কিংবা টেলিকমিউনিকেশন ও ইলেকট্রিক ব্যবসা সব দিক থেকে বিশ্বে এগিয়ে দক্ষিণ কোরিয়া। কিন্তু কি করে এত উন্নতি করলো দেশটি? আমাদের আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তরটি খোঁজার চেষ্টা করব যে কিভাবে দক্ষিণ কোরিয়া এত অল্প সময়ের মধ্যে অর্থনৈতিক উন্নতির শীর্ষে আরোহণ করলো। চলুন তবে শুরু করা যাক। দক্ষিণ কোরিয়া উত্তর পূর্ব এশিয়ার একটি দেশ, যা কোরীয় উপদ্বীপের দক্ষিণ অংশটি নিয়ে গঠিত। এর সরকারি নাম কোরীয় প্রজাতন্ত্র। দক্ষিণ কোরিয়ার উত্তরে উত্তর কোরিয়া, পূর্বে জাপান সাগর, দক্ষিণে ও দক্ষিণ পূর্বে কোরিয়া প্রণালী, যা জাপান থেকে দেশটিকে পৃথক করেছে, এবং পশ্চিমে পীত সাগর। কোরিয়া উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত। উত্তর হতে দক্ষিণাঞ্চলের দূরত্ব প্রায় ১০০০ কিলোমিটার। দক্ষিণ কোরিয়ার প্রায় ৩০% এলাকা নিম্নভূমি এবং বাকি অংশ উচ্চভূমি ও পর্বতমালা। নিম্নভূমির অধিকাংশই সমুদ্র উপকূলে, বিশেষত পশ্চিম উপকূলে প্রধান প্রধান নদীর অববাহিকাতে অবস্থিত। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলি হল সিউল শহরের চারপাশের হান নদী অববাহিকা, সিউলের দক্ষিণে বিয়েওংতায়েক উপকূলীয় সমভূমি, গিয়ম নদীর অববাহিকা, নাকদং নদীর অববাহিকা এবং দক্ষিণ পশ্চিমের ইয়েওংসান এবং হোনাম সমভূমিগুলি। সিউল হচ্ছে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম শহর ও রাজধানী। অবিভক্ত কোরিয়া মূলত জাপানিদের দখলে ছিল। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাবার সময় জাপানিরা সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে। তার ফলে অবিভক্ত কোরিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়। তখন উত্তর কোরিয়া ১৯৫০ সালে সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের মতাদর্শে সমাজতান্ত্রিক ব্লকে চলে যায়। অন্যদিকে দক্ষিণ কোরিয়া পুঁজিবাদী আমেরিকার মতাদর্শে এর পুঁজিবাদী ব্লকে যোগদান করে। তখন থেকে কোরিয়ার দুই ভিন্ন নাম যথা উত্তর ও দক্ষিণ তথা দুইটি ভিন্ন অর্থনৈতিক ব্যবস্থাতে চলতে শুরু করে। দক্ষিণ কোরিয়াতে আমেরিকার পুঁজিবাদ আর উত্তর কোরিয়াতে সোভিয়েত ইউনিয়নের মতো সমাজতন্ত্রবাদ চালু হয়। এটি ১৯৪৮ সালে অবিভক্ত কোরিয়াকে বিভক্তিকরণের পথ দেখিয়েছে। দক্ষিণ কোরিয়ার ৫,০০০ বছরের ইতিহাস বিশ্বের প্রাচীন ইতিহাসের মধ্যে অন্যতম। সুদূর প্রাচীনকালে কোরীয় উপদ্বীপের লগ্ন থেকেই সেখানে মানবজাতি বসবাস করতে আরম্ভ করে। দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি উদ্ভূত হয়েছে প্রাচীন সংস্কৃতি থেকে। ১৯৪৮ সালে কোরিয়া বিভক্ত হওয়ার ফলে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সংস্কৃতিতে তারতম্য দেখা দিয়েছে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি হচ্ছে অত্যাধুনিক। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের কারণে পোশাক পরিচ্ছদ, রন্ধন, বাসস্থান ইত্যাদিতে জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে। আর এভাবেই সৃষ্টি হয়েছে দক্ষিণ কোরিয়ার আধুনিক সংস্কৃতি। কোরিয়া সংস্কৃতি এশিয়া ও বিশ্বে জনপ্রিয় হয়েছে বলে একে কোরীয় ঢেউ বলা হয়। কোরীয় ভাষা দক্ষিণ কোরিয়ার সরকারি ভাষা। এখানকার প্রায় সব লোক কোরীয় ভাষাতে কথা বলেন। আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। এখানে সাক্ষরতার হার মোট ৯৮.৩%, পুরুষ ৯৯.৫%, নারী ৯৭.৩%। দক্ষিণ কোরিয়ার প্রশাসনিক ব্যবস্থা একটি রাষ্ট্রপতি শাসিত বহুদলীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র। রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। সরকারের হাতে নির্বাহী ক্ষমতা ন্যস্ত। ১৯৪৮ সাল থেকে দক্ষিণ কোরিয়ার সংবিধানে ৫টি বড় সংশোধনী আনা হয়েছে। প্রতিটি সংশোধনী একটি নতুন প্রজাতন্ত্রের সূচনা হিসেবে গণ্য করা হয়। বর্তমান প্রজাতন্ত্রটি ১৯৯৮ সালে সংবিধান সংশোধনীর পরে বহাল হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে কোরীয় উপদ্বীপের উত্তর অংশটি সোভিয়েত ইউনিয়নের সেনারা এবং দক্ষিণ অংশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা দখলে রেখেছিল। ১৯৪৮ সালে এ থেকে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদ্বয়ের আবির্ভাব হয়। যুদ্ধের পর দক্ষিণ কোরিয়া ছিল বিশ্বের অন্যতম গরিব দেশ। মাথাপিছু আয় ছিল মাত্র $৬৪। তখনকার রিপোর্ট অনুযায়ী আফ্রিকার অন্যতম দরিদ্র দেশ কঙ্গোর চেয়ে অর্থনৈতিকভাবে খারাপ অবস্থানে ছিল দক্ষিণ কোরিয়ার। কোরিয়া যুদ্ধে নিহত হয় হাজার হাজার সামরিক এবং বেসামরিক নাগরিক। যুদ্ধ পরবর্তী খাবারের স্বল্পতার কারণে কোরিয়ানদেরকে জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার দেয়া খাবারের পেছনে ছুটতে হয়েছে। যুদ্ধে ধ্বংস হয়েছিল অধিকাংশ মৌলিক অবকাঠামো। স্বাভাবিকভাবেই কোরিয়ার অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা ছিল একেবারে নিম্ন অবস্থানে। ১৯৫০ থেকে ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের পরে ধ্বংসপ্রায় দক্ষিণ কোরিয়া ১৯৯০ সালে এসে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিগুলির একটিতে পরিণত হয় এবং সেই সঙ্গে এশিয়ান ৪ ড্রাগনে পরিণত হয়। দক্ষিণ কোরিয়া তাদের কৃষিভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে অবাধ বাণিজ্য ও রপ্তানিমুখী কৌশলে দেশের সীমানা উন্মুক্তকরণ সহ সমুদ্র বন্দর, অবকাঠামো উন্নয়ন, নিজেদের স্বল্প মজুরি শ্রমশক্তিকে কাজে লাগিয়ে শিল্পায়ন এবং পরিকল্পিত আর্থিক সেবার মাধ্যমে ৬০ থেকে ৯০-এর দশক পর্যন্ত টানা জিডিপি এর হার ১০-এর কাছাকাছি ধরে রেখেছিল। দক্ষ এবং শিক্ষিত মানব সম্পদের সাথে সাথে সফটওয়্যার, রোবোটিক্স, ইলেকট্রনিক যন্ত্রপাতি প্রভৃতি প্রযুক্তিগত উন্নয়ন, উৎকর্ষতা এবং রপ্তানিমুখী কৌশল দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকে মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছে। বর্তমানে জাহাজ নির্মাণে বিশ্বের নেতৃত্ব দিচ্ছে কোরিয়া। টানা ৫ বছরের বেশি সময় ধরে ইন্টারনেটের গতিতে কোরিয়া নাম্বার 1।
স্যামসাং, এলজি, হুন্ডাই সহ 10টির বেশি কোম্পানি এখন সারা বিশ্বের ভাঙা ভাঙা কোম্পানিগুলোকে পেছনে ফেলেছে। সেবায় বিশ্বের সেরা এয়ারপোর্টের দখল অনেকদিন ধরে রয়েছে ইনচন এয়ারপোর্টের হাতে। বিশ্বের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল স্টোর দক্ষিণ কোরিয়ার পোর্ট সিটি বুসানে। এসব অর্থনৈতিক শক্তির পরিচায়ক। আর্থিক যোগ্যতা বিবেচনায় ঋণ, মুদ্রাস্ফীতি, স্থিতিশীল মুদ্রা ব্যবস্থা, বাজেট ঘাটতি ইত্যাদি দক্ষিণ কোরিয়া এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হয়েছে। এত দ্রুত সময়ে অন্য কোনো দেশ এত বেশি উন্নত হতে পারেনি বলেই উন্নয়নশীল দেশগুলোর জন্য দক্ষিণ কোরিয়া একটি মডেল। বড় বড় অর্থনীতিবিদ থেকে শুরু করে ইকোনমিস্ট এবং গার্ডিয়ানের মতো বিখ্যাত পত্রিকাগুলো অর্থনীতির জন্য দক্ষিণ কোরিয়াকে মডেল হিসেবে উপস্থাপন করেছে। কোরিয়ার আধুনিক অর্থনীতির প্রারম্ভে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা হয়। অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংস্থার সদস্য হওয়ার পর কোরিয়ায় 1997 সালে বিদেশি বিনিয়োগ 117.6% বৃদ্ধি পায়। প্রধানত ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোরিয়ায় এই বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ আসে। 1999 সালে কোরিয়ায় $11 বিলিয়ন বিদেশি বিনিয়োগের রেকর্ড সৃষ্টি হয়। কোরিয়া বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে তৎকালীন সরকার আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা প্রদান করে, যার মধ্যে বহুজাতিক বিনিয়োগ প্রকল্পে টাস্কফোর্স সহায়তা দেয়া, যন্ত্রাংশ, কাঁচামাল ও প্রযুক্তিতে বিনিয়োগে বিশেষ সুবিধা, সেবা খাতে বিশেষ বিনিয়োগ বাড়ানো, 3টি মুক্ত অর্থনৈতিক অঞ্চল গঠন, জাতীয় ও আঞ্চলিক প্রকল্পে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা অন্যতম। বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ সরবরাহ করতে কোরিয়ান সরকার বিদেশি কোম্পানিগুলোকে সহজে প্লট বরাদ্দ, প্লট ব্যবহারে আইন শিথিলকরণ, কোম্পানিগুলোতে কর্মপরিবেশ উন্নতকরণ, শ্রম ব্যবস্থাপনার স্থিতিশীলতা, বিদেশি বিনিয়োগের সচেতনতা বৃদ্ধি, বিদেশিদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, আবাসন এবং অভিবাসন ব্যবস্থা যুগোপযোগী করা এবং ভাষাগত জটিলতা দূর করার ব্যবস্থা করে। প্রাকৃতিক সম্পদহীন কৃষিকাজের অনুপযোগী জমি নিয়ে শুধুমাত্র জ্ঞান বিজ্ঞানে বিনিয়োগ ও যথাযথ নীতির মাধ্যমে দক্ষিণ কোরিয়া পৃথিবীর সেরা দেশের কাতারে উঠে এসেছে। দক্ষিণ কোরিয়া কট্টরপন্থী কোনো নীতিকে আঁকড়ে ধরে না থেকে উদারপন্থী দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোকে সযত্নে জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র বানিয়েছে। ফলে কৃষিতে ন্যূনতম অবদান কিংবা অন্যান্য কোনো প্রাকৃতিক সম্পদহীন হয়েও দেশটি শুধুমাত্র জ্ঞান বিজ্ঞানের চর্চায় পৃথিবীর অন্যতম সম্পদশালী দেশে পরিণত হয়েছে। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় 1000 জন কর্মঠ মানুষের মধ্যে 14 জন সরাসরি গবেষণার সঙ্গে জড়িত। এর ফলে স্যামসাং, এলজি, হুন্ডাই মোটরস, কিয়া, এসকে, পস্কো সহ দক্ষিণ কোরিয়ার অসংখ্য কোম্পানি বিশ্বব্যাপী দাপটের সাথে ব্যবসা করে যাচ্ছে। প্রিয় দর্শক, দক্ষিণ কোরিয়ার অর্থনীতির আর কোন কোন দিক একে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত করেছে বলে আপনার মনে হয়? তাদের কোন কোন দিক আমরা আমাদের দেশের অর্থনীতিতে প্রয়োগ করে আমাদের অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারি বলে আপনার মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং শেয়ার করে জানিয়ে দিন আপনার সকল বন্ধুদের মাঝে। আর এই ধরনের অসাধারণ ও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।